বাহ্যিক সৌন্দর্য দেখে আমি যতই অন্যের প্রতি মুগ্ধ হয়েছি, আকৃষ্ট হয়ে বা তাদের চাকচিক্যে মোহিত হয়েছি, পরবর্তীতে সবার কাছ থেকেই খারাপ ব্যবহার পেয়েছি, উপেক্ষার শিকার হয়েছি। আমি বুঝি না আমার সাথে খারাপ ব্যবহার করার বেলায় তখন কেন তারা বাইরের সৌন্দর্য সেই সময় ধরে রাখতে পারেন না, নাকি তারা জানেন না যে তারা কত সুন্দর এবং এমন ব্যবহার তাদের মানায় না। কিন্তু তা কি করে হয়? সুন্দর যারা, তারা তো নিজেদের নিয়ে বেশি সচেতন থাকে বলেই নিজেদেরকে সবসময় সুন্দর রাখে। আর ব্যাপারটা এমন না যে আমি তাদের কোনো ক্ষতি করেছি বা আমি তাদের কোনো ব্যক্তিগত স্বার্থে আঘাত এনেছি বা আমি তাদের কোনো প্রকারের ভাই-ভাতিজা লাগি, যার কারণে তাদের পারিবারিক বা ব্যক্তিগত আক্রোশ আমার উপর ছাড়তে হবে। আজ আসলে মনে পড়ল এমন একজনের কথা, যাকে বাংলাদেশের মালাইকা অরোরা বললে অত্যুক্তি হবে না। বলিউডের সেই নায়িকার মতোই রয়েছে তার সেই কণ্ঠ, সৌন্দর্য, ব্যক্তিত্ব, স্মার্টনেস, বাচনভঙ্গি আর চমৎকার ব্যবহার। ঘর সাজাতে এবং নিজেকে সাজাতে রয়েছে আধুনিকতা ও রুচির ছোঁয়া। এত সকল গুণের অধিকারী এই নারীকে আমি সেই বাল্যকাল থেকে ভীষণ ভালোবাসি। আসলে গুণ কে না পছন্দ করে? গুণী মানুষ দেখলেই মনটা ভরে যায়। আর তার উপর সে যদি হয় এত মায়াময়ী এবং এত সুন্দর। আমার ছোটবেলায় রবীন্দ্রনাথের সাথে পরিচয় তার মাধ্যমেই। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ সেই ৯ বছর বয়সে প্রথম গিফট হিসেবে পেয়েছিলাম ওনার কাছ থেকেই। ৯ বছর বয়স মাত্র। কিন্তু গল্পগুচ্ছ বইটি দেখেই আমি মুগ্ধ। রবি ঠাকুরের বই পড়ার যোগ্যতা তো তখন হয়নি, কিন্তু রবি ঠাকুরের বইয়ের সাথে এই যে পরিচয় করিয়ে দেয়া সেই শিশুকাল থেকে, এটা তারই কৃতিত্ব। জন্মদিনের উপহার হিসেবে সাথে ছিল বিদেশি একটা ছোট্ট ফটো অ্যালবাম। ১৯৮১ সালের কথা। তখন থেকেই আমার প্রতি তার স্নেহ আমাকে অন্ধ করে রাখত। একবার ভীষণ বড় অ্যাক্সিডেন্ট হলো আমার। গরম পানিতে পুড়লে যেমন হয় তেমন। আমাকে দেখতে আসলেন। কত আন্তরিকতা, আদর, স্নেহ ভুলিনি আমি। আরও ভালোবাসা বেড়েছে। আরও একটি আমার বিশেষ অনুষ্ঠানে তার উপহার ছিল রবীন্দ্রনাথের সঞ্চয়িতা। শেলফে এখনো আছে বইটা। হাতে লেখা আছে, শুভেচ্ছা সহ, আন্টি, ৩রা নভেম্বর ১৯৯৫। আমাদের পাড়ায় খুব জনপ্রিয়তা ছিল তার একটি বিশেষ আচরণের কারণে। আর তা হলো তার শাশুড়ির সাথে তার চমৎকার মধুর সম্পর্ক। এত ভালো সম্পর্ক যা সত্যিই সচরাচর দেখা যায় না। আসলে দুজনার মিল মানে চারিত্রিক মিল এক না হলে তো মধুর সম্পর্ক হতে পারত না। তখন খুব সম্ভবত সেকেন্ড ইয়ারে উঠেছি। ছোট থেকে তখন বেশ বড় হয়েছি, একটু বড়ই তো হয়েছি। একদিন ক্লাস শেষে সকাল সকাল বাড়ি এসেই দেখি আমার প্রিয় আন্টি আর তার শাশুড়ি, যাকে আমরা পাড়াতে দাদি বলে সম্বোধন করতাম, তারা দুজন আমাদের ড্রয়িং রুমে বসে আছেন। কি যে খুশি হয়েছে দেখে। তারাও যথারীতি খুব আন্তরিকভাবে স্নেহশীল আমার প্রতি। মনে আছে কানের পাশে হাত রেখে আন্টি বললেন, যদি তোমায় না দেখে শুধু তোমার কণ্ঠ শুনি, মনে হয় যেন তুমি নয়, তোমার আম্মু কথা বলছেন। একদম ভাবির কণ্ঠ। মানে আমার কণ্ঠের সাথে আমার আম্মার মিল পাচ্ছেন তিনি ভীষণভাবে। আর এদিকে আমি তো তার মালাইকার মতো কথা বলার স্টাইল দেখে একদম সারা। সেদিন একটা সাদামাটা রঙের থান কাপড় দিয়ে ভারী চওড়া ওড়না পরেছেন। সুন্দর ফিগারে তাকে কি যে সুন্দর লাগছিল। সাদা ভারী ওড়নার কথা বললাম কারণ তিনি নায়িকাদের মতো খোলামেলা স্টাইলিশ পোশাকেও আবির্ভূত হতেন এবং তাতেও তাকে ভীষণ মানাতো। সেই ছোটবেলায় ৯-১০ বছর বয়স হবে। সঙ্গীত শাস্ত্র নিয়ে মাত্র যাত্রা শুরু করেছি। গানের বই খুলে হারমোনিয়ামের পাশে বসে গান সিলেক্ট করে দিয়ে বললেন, এটা গাও।
খেলেছে জলদেবী সুনীল সাগর জলে, তরঙ্গ লহর তুলে লীলায়িত কুন্তলে। কি যে কঠিন সুর, কিভাবে যে গাইব ভেবে না পাই কুল, তবু চেষ্টা করেছি যথাসাধ্য। একবার মনে আছে 1998 সালের দিকের কথা। আন্টির 22 বছরের ছেলেটি অ্যাক্সিডেন্ট করলো। আমার বাবা মা তটস্থ হয়ে গেলেন, ওর খবর জানতে ফোন করলেন। খুব আন্তরিক ছিল আসলে আমাদের পরিবারের সাথে তাদের পরিবারের বন্ধন। কিছুদিন পর পাড়া ছেড়ে আমরা চলে গিয়েছি অন্যত্র। বেশ কয়েক বছর যোগাযোগ নেই। আমরা চলে আসার পর তো আমাদের আর একসাথে এক পাড়ে থাকা হয় না, যাওয়া আসা হয় না। আমার খবর পান এর থেকে বা ওর থেকে, কি শুনেন আর কি বুঝেন তা তো আমি আর জানি না। পরের বছর 1999 সাল শুনলাম দাদি খুব অসুস্থ। তারা তখন তাদের বাসা বদল করেননি, ওই পাড়াতেই আছেন। আমার ফেলে আসা সেই ছোটবেলার স্মৃতি বিজড়িত সেই পাড়ায়, সেই স্থানে, সেই মাঠে ঘেরা ছায়া সুনিবিড় ছোট্টবেলায় বেড়ে ওঠা বিল্ডিংগুলোর একটিতে তারা থাকেন। মে মাসের সুন্দর এক বিকেলে ঠিক করলাম দাদিকে দেখতে যাব। আমি, আম্মু আর আমাদের প্রিয় প্রতিবেশী এক আন্টি। স্বাভাবিক মাধুর্যপূর্ণ দাদি আমাদের সকলের কাছে কত স্নেহশীল এক বয়োজ্যেষ্ঠা রমণী। আমাদের সকলের দাদি তিনি, সেই ছোটবেলা থেকে। বাসায় যেয়ে দাদির পায়ের কাছে আমরা সকলে বসলাম। একটা মেয়ে লোক তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। খুব ব্যথা ওনার সর্বাঙ্গে। যদিও দেখে মনে হলো না যে দাদি খুব অসুস্থ। ওই যে বললাম, খুবই গ্রেসফুল চেহারা ওনার, তাই কষ্ট বা অসুস্থতার ছাপ তার চেহারায় বিন্দুমাত্র প্রকাশ পায় না। অথচ এর থেকে ঠিক 6 মাস পরেই দাদি চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে। তখনও জানতাম না যে আমরা আমাদের অজান্তেই তাকে দেখতে গিয়েছি, যখন মাত্র মাস 6 সময় নির্ধারিত তার জন্য। যাই হোক, তার সামনে যাওয়ার পর খেয়াল করলাম এত পরিচয় সেই ছোট্টবেলা থেকে, অথচ একটা টু শব্দ উচ্চারণ করছেন না তিনি আমাকে দেখে, আমার সাথে। এতদিন পর দেখা তার সাথে, প্রায় 6-7 বছর তো হবেই। তার চুপ থাকাটা নিয়ে তারপরও অন্য কোনো ভাবনা আমার মনে আসেনি, কারণ অসুস্থ মানুষ তিনি। কিন্তু ওই যে বললাম, দাদির ভীষণভাবে বন্ধু তার বৌমার সাথে। তাই আমার প্রিয় সেই সুন্দর আন্টিকে দেখলাম এবার দাদির পথ অবলম্বন করছেন। চমকে উঠেছি আমি। দাদির সাথে তো সল্লা করে বসেননি তিনি। ঘণ্টাখানেক আমরা 3 জন তাদের বাসায় ছিলাম। দাদির ঘর থেকে বের হয়ে ঘরের ভিতরকার লিভিং রুমে বসিয়েছেন আমাদের। কত খুশি আমি আমার পরীর মতো সুন্দর আন্টিকে দেখে। আমার প্রিয় আধুনিক মনের এই মানুষটি এখন আমার সামনে বসে আছে কতদিন পর। কিন্তু খেয়াল করে দেখলাম তিনিও আমার সাথে একটা টু শব্দ উচ্চারণ করলেন না। এতক্ষণ থাকাকালীন সময়টুকুতে একটি কথাও বললেন না। সারাটা ক্ষণ তো আম্মা আর আমাদের প্রতিবেশী আন্টি তার সাথে কথা বলে গেছেন, কিন্তু আমাদের সকলের মুখের উপর দেখলাম তিনি শুধু আমার প্রতি একদম চুপ। আমাদের প্রতিবেশী সেই ভদ্র মহিলা তা খেয়াল করেছেন কিনা আমি জানি না, তবে আমি অবশ্যই মনে করি আমার প্রিয় এই মানুষটির আচরণ আমার প্রতি সেদিন অকল্পনীয়ভাবে রুক্ষ ছিল। তিনি যে পর্যায়ের স্মার্ট তা ভাবলে তার এই আচরণটুকু তার ব্যক্তিত্বের সাথে আসলে যায় না। তার আমাকে উপেক্ষা করাটা আমাকে সেদিন তাই বারবার মনে করে দিয়েছে যে সামনাসামনি যদি এই করেন আমার সাথে, মনের ভিতরে কত না বিরক্তি বহন করছেন, সাথে ঘৃণাও থাকতে পারে। তাতে বাড়িতে গিয়েছি তাদেরকে ভালোবেসে, আপন মনে করে, তার থেকে বহুদিনের ভালো ব্যবহার ও আন্তরিকতা পেয়েছি বলেই। আর সেই ভালো লাগার প্রিয় মানুষটি তার বাড়িতে যাওয়ার পর তার তৈরি করা সারা জীবনের সেই তৈরি করা ইমপ্রেশনের এক ফোঁটা তোয়াক্কা না করে নিজেকে একেবারেই উল্টোভাবে যখন উপস্থাপন করলেন, তখন মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, এতদিনের এই স্নেহ ভরা আচরণ কি আসলে খুব ঠুনকো ছিল, যা এক টোকাতেই কারোর কান ভারী করা কথাতে উল্টে গেল? ছোট বাচ্চা তো না আর তিনি, আমি না তার তুলনায় অনেক ছোট,
কি এমন অপরাধ করলাম তার কাছে তা আমি জানি না। তার এই উল্টো আচরণ তাই আজও মনে হলে খুব অবাক লাগে। মানুষের মুখে যখন বয়ান শোনেন, মানুষের তো মুখ আছেই, সেই মুখ দিয়ে তারা কথা বলবেই। আর তার কান আছে, ওনার কানে যদি কেউ কিছু বলে থাকে বা কোনো কথা ঢালতেই পারে, তখন আমাকে তিনি যে এতদিন ধরে এত আদর এত স্নেহ প্রদর্শন করলেন, তা অন্য কারোর ভরে দেয়া কথায় একেবারেই নাই হয়ে গেল।